আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শামীমা আক্তার। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। নির্বাচন বিঘ্ন হয় এমন কোনো কর্মকাণ্ড সহ্য করা হবে না। ইসি সানাউল্লাহ। সুষ্ঠু ভোট আয়োজনে সশস্ত্র বাহিনী পুরোপুরি প্রস্তুত। ইসির সাথে ৩ বাহিনী প্রধানের বৈঠক। সামনে অনেক কঠিন সময় অপেক্ষা করছে। বগুড়া ডিজিটাল স্মৃতিস্তম্ভের উদ্বোধনী অনুষ্ঠানে তারেক রহমান দেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান। গণমাধ্যমে হামলা বহির্বিশ্বে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে সালাউদ্দিন আহমদ। সংবাদ মাধ্যমের স্বাধীনতা না থাকলে দেশের অস্তিত্ব বিপন্ন হবে, সিনিয়র সাংবাদিকদের অভিমত। দিল্লিতে বাংলাদেশের হাই কমিশনারকে হত্যার হুমকিতে বিস্ময় প্রকাশ ঢাকার। দেশটি যথাযথ ব্যবস্থা নেবে আশা পররাষ্ট্র উপদেষ্টার। ভারতের বক্তব্য পুরোপুরি প্রত্যাখ্যান। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ ওসমান হাদির কবরকে ঘিরে সর্বসাধারণের শ্রদ্ধা। দ্রুত খুনিদের গ্রেফতারের দাবি জামায়াত আমিরের। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। নির্বাচনের পরিবেশ বিঘ্নিত করে এমন কোনো কর্মকাণ্ড সহ্য করা হবে না জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। সেনা, নৌ এবং বিমান বাহিনীর প্রধান এবং আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। নির্বাচন কমিশনার জানান, আইনশৃঙ্খলা বিঘ্ন কিংবা সহিংসতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর হতে নির্দেশনা দেওয়া হয়েছে নিরাপত্তা বাহিনীকে। সুষ্ঠু নির্বাচন করার সব ধরনের ব্যবস্থা নিতে সশস্ত্র বাহিনী পুরোপুরি প্রস্তুত বলে জানান ৩ বাহিনীর প্রধান। বিস্তারিত জানাচ্ছেন ইয়াসিন রানা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে প্রথমবারের মতো সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ যান নির্বাচন কমিশনে। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বে ইসির বৈঠকে দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় অংশ নেন ৩ বাহিনীর প্রধান। পরে পুলিশের আইজিপি সহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর প্রধান ও প্রতিনিধি এবং প্রধান উপদেষ্টার কার্যালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে আইনশৃঙ্খলা বিষয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করে নির্বাচন কমিশন। বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। তিনি বলেন, একটি সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন আয়োজনের জন্য সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছে সশস্ত্র বাহিনী। সমন্বিতভাবে তাদের প্রস্তুতির ব্যাপারে জানিয়েছেন যে একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন ডেলিভার করার জন্য যা যা প্রস্তুতি নেওয়া সম্ভব প্রয়োজন তা তারা নিয়ে রেখেছেন এবং যত ডেভেলপমেন্ট যেভাবে করা দরকার সেটা তারা করতে যাচ্ছেন। বর্তমান পরিস্থিতিতে আইন শৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়া ও গোয়েন্দা সংস্থাগুলোকে আরও সক্রিয় হবার তাগিদ দেওয়ার কথাও জানান তিনি। আমরা ইলেকশন কমিশনের পক্ষ থেকে কঠোরভাবে বাহিনী সমূহকে বলেছি এবং সংস্থা সমূহকে বলেছি, আমরা মানবিক হব, যারা মানবিক তাদের প্রতি, যারা দুষ্কৃতি করতে চায়, ভ্যান্ডালিজম করতে চায়, নির্বাচনের পরিবেশ নষ্ট করতে চায়, আমার ভাইকে হত্যা করতে চায়, তাদের প্রতি মানবিক হওয়ার দরকার নেই। নির্বাচন কমিশনার সানাউল্লাহ বলেন, ভোটারদের আস্থা বাড়াতে চলবে যৌথ বাহিনীর অভিযান। এখন থেকে মাঠ পর্যায়ে যৌথ বাহিনী অপারেশন পুনরায় চালু হবে। এই যৌথ বাহিনীর অপারেশনের অন্যতম লক্ষ্য হবে অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার, সন্ত্রাসীদের গ্রেফতার এবং আইনের আওতায় নিয়ে আসা এবং সার্বিকভাবে সাধারণ মানুষের মাঝে, ভোটারদের মাঝে, প্রার্থীদের মাঝে, দলগুলোর মাঝে একটা আস্থার পরিবেশ তৈরি করা। একটি অপশক্তি চোরাগোপ্তা হামলা চালাচ্ছে জানিয়ে তিনি প্রার্থীদের নিরাপত্তা বাড়ানোর আশ্বাস দেন। এজন্য রাজনৈতিক দলগুলোকেও সচেতন থাকার পরামর্শ দেয় নির্বাচন কমিশন। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। সামনে অনেক কঠিন সময় অপেক্ষা করছে। দেশের অর্থনীতি ভেঙে পড়েছে, নানা অরাজকতা শুরু হয়েছে। এসব মোকাবেলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জুলাই শহীদদের স্মরণে বগুড়ায় ডিজিটাল স্মৃতিস্তম্ভের উদ্বোধন করতে গিয়ে তিনি আরও বলেন, শহীদ ওসমান হাদি জুলাই যোদ্ধা আর 1971-এর শহীদ এবং মুক্তিযোদ্ধাদের প্রতি প্রকৃত সম্মান জানাতে হলে দেশে শান্তি প্রতিষ্ঠা করতে হবে। তারেক রহমান বলেন, ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার সময় এসেছে, করব কাজ গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ। বগুড়া প্রতিনিধি আজিজুল হাকিম রুম্মনকে সাথে নিয়ে রিপোর্ট করছেন মইনুল হাসান। সভাপতি
শেখ হাসিনার ১.৫ দশকের ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটানো জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ স্মরণীয় করে রাখতে ডিজিটাল স্মৃতিস্তম্ভ নির্মাণ করেছে বিএনপি। বগুড়ার শহীদ টিটু মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে স্মৃতিস্তম্ভ উদ্বোধন করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। স্থানীয় নেতাদের পর বক্তৃতা রাখতে গিয়ে তারেক রহমান বলেন, স্বাস্থ্য, শিক্ষা, চিকিৎসা, নারীদের স্বাবলম্বী করা সহ দেশকে এগিয়ে নিতে নানা পরিকল্পনা নিয়ে কাজ করছে বিএনপি। ফ্যামিলি কার্ডটি হবে নারীদের কাছে। আমরা কৃষক কার্ড বা ফার্মার্স কার্ড একটা ইন্ট্রোডিউস করতে চাই, যেটি আমাদের প্রান্তিক, ক্ষুদ্র, মাঝারি কৃষক যারা আছেন তাদেরকে সহযোগিতা করার জন্য। শিক্ষার্থী যারা আছে, আগামী ভবিষ্যৎ প্রজন্ম যারা আছে, আজকে যদি আমরা শিক্ষা ব্যবস্থাটাকে ধীরে ধীরে সুন্দরভাবে গড়ে তুলতে পারি, বিগত স্বৈরাচারের সময় আমরা দেখেছি প্রত্যেকটি সেক্টরকে তারা ধ্বংস করে দিয়ে গেছে। ঠিক আছে, তারা ধ্বংস করেছে। বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইনশাল্লাহ আবার গড়ে তুলবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, গণতন্ত্র, ভোটাধিকার, মানবাধিকার প্রতিষ্ঠার দীর্ঘ আন্দোলন সংগ্রামে দেশের মানুষকে নির্যাতন, নিপীড়ন, বহু প্রাণ বিসর্জন দিতে হয়েছে। এখন সময় এসেছে দেশকে গড়ে তোলার। শহীদ ওসমান হাদির প্রতি যদি সম্মান রাখতে হয় আমাদেরকে, আজকে আমাদের জুলাই শহীদদের প্রতি যদি সম্মান রাখতে হয়, জুলাই যোদ্ধাদের প্রতি যদি সম্মান রাখতে হয়, আজকে আমাদের ৭১-এর শহীদদের প্রতি যদি সম্মান রাখতে হয়, ৭১-এর মুক্তিযোদ্ধাদের প্রতি যদি সম্মান রাখতে হয়, তাহলে আমাদের একটাই লক্ষ্য হতে হবে এখন, দেশের মানুষের জন্য যেভাবে হোক শান্তি প্রতিষ্ঠা করা এবং দেশের জন্য কাজ করা, দেশকে সামনে নিয়ে যাওয়া। দেশকে নিয়ে নানা ষড়যন্ত্র চক্রান্ত চলছে সতর্ক করে দিয়ে তারেক রহমান সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। সামনের দিনগুলো আমাদের খুব ভালো দিন নয়, কিন্তু দেশের অর্থনৈতিক অবস্থা ভেঙে পড়েছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম অরাজকতা শুরু হয়েছে বা কেউ কেউ করার চেষ্টা করছে। কাজেই এইগুলো সম্পর্কে আমাদেরকে সজাগ থাকতে হবে। বগুড়া সহ দেশবাসীর কাছে আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। মইনুল হাসান, এটিএন বাংলা। সরকারের দুর্বলতার কারণে মপতন্ত্র প্রশ্রয় পেয়েছে, এটিকে কঠোর হাতে দমন করা প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। রাজধানীর একটি হোটেলে গণমাধ্যম শীর্ষ ব্যক্তিদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে তিনি আরও বলেন, গণমাধ্যম সহ বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা, অগ্নিসংযোগের ঘটনায় সারা বিশ্বে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। তারেক রহমানের দেশে ফেরা গণতন্ত্রকে শক্তিশালী করবে দাবি করে তিনি বলেন, বিএনপি ব্যক্তি বা দলীয় স্বৈরতন্ত্রকে কোনোভাবেই প্রশ্রয় দেবে না। সিনিয়র সাংবাদিকরা বলেন, স্বাধীনভাবে কথা বলতে বা লিখতে না দিলে দেশের অস্তিত্ব বিপন্ন হবে। বর্তমান পরিস্থিতিতে জাতীয় নির্বাচন কতটুকু সুষ্ঠু নিরপেক্ষ হবে তা নিয়েও সংশয় প্রকাশ করেন তারা। মইনুল হাসানের আরও একটি রিপোর্ট। আমরা সবাই মিলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার দিন গুনছে বিএনপি নেতাকর্মীরা। প্রায় ১.৫ যুগ পর তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে উপলক্ষ করে গণমাধ্যমের শীর্ষ ব্যক্তিদের সাথে মতবিনিময় সভার আয়োজন করে অভ্যর্থনা কমিটি। রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠানে যোগ দেন গণমাধ্যমের মালিক, বিভিন্ন দৈনিকের সম্পাদক, ইলেকট্রনিক মিডিয়ার বার্তা প্রধান সহ সিনিয়র সাংবাদিকরা। প্রথম আলো ও ডেইলি স্টারে হামলার ঘটনা উল্লেখ করে সিনিয়র সাংবাদিকরা মপতন্ত্র নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতায় ক্ষোভ প্রকাশ করেন। বাংলাদেশের ৫৩ বছর বয়সে কোনো মিডিয়ার অফিস আগুন জ্বালানো হয়নি। সর্বপ্রথমবারের মতন প্রথম আলো ডেইলি স্টার অফিসে আগুন জ্বালালো কেন? আমরা কি অপরাধ করলাম? যে ডেইলি স্টার এবং প্রথম আলোর উপর যে আক্রান্ত হওয়ার যে ঘটনা, সেটি কিন্তু আমাদেরকে ব্যথিত করে এবং আমরা সে কারণে বলি যে গণমাধ্যম যদি আক্রান্ত হয় তাহলে রাষ্ট্র, সরকার তাদেরকে আসলে দায়িত্বশীল ভূমিকা পালন করতে পারে কিনা বা তাদেরকে কেন প্রতিহত করতে পারেনি সেই মুহূর্তে অল্প কয়েকজন মানুষকে, সেটি কিন্তু একটা প্রশ্ন থেকে যায়। আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দের কাছ থেকে আগামী দিনের ভবিষ্যতের জন্য তারা যে পথ নির্দেশ আমাদেরকে করছেন, আমরা সেটা শুধু প্রমিসের মধ্যেই সীমাবদ্ধ থাকুক সেটা চাই না। আমরা কনসিস্টেন্সি চাই, আমরা অ্যাকশন চাই। এই নির্বাচনটা যদি আমাদের দেশীয় এবং আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্যতা না পায়, তাহলে সামনে আমাদের মহাবিপদ। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বিএনপিকে নানা কারণে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে সতর্ক করে দিয়ে সিনিয়র সাংবাদিকরা বলেন, তারেক রহমানকেই মানুষের প্রত্যাশা পূরণে নেতৃত্ব দিতে হবে। নিরাপদ থাকতে চাই, লিখতে চাই, আমাদের কথা বলতে দিন। বিগত কয়েকদিনের যে ঘটনা, তার কি প্রভাব হবে, কতটুকু হবে, এই নির্বাচনটা কতটুকু ভালো হতে পারবে প্রশ্ন।
আমার মধ্যে জেগেছে। বিএনপি তার 31 দফার মধ্যে বলেছে যে সংবাদ মাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার জন্য যা যা করা প্রয়োজন তারা তা করবে। আমরা আশা করব এই কমিশনের সুপারিশ বাস্তবায়নে আপনারা উদ্যোগ নেবেন। সূচনা বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, সন্ত্রাসীদের গুলিতে ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে যে সহিংসতা চালানো হয়েছে, গোয়েন্দা তথ্য থাকার পরও সরকার তা নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে। কিছু কিছু স্থাপনায়, কিছু কিছু ঠিকানায় যেভাবে মবক্রেসিকে এলাও করা হয়েছে, সেটাকে বলা যায় আমরা তো চেয়েছিলাম ডেমোক্রেসি, কিন্তু কেন হয়ে যাবে মবক্রেসি? তাকে কেন লালন করতে দেয়া হবে? এগুলো আমি সরকারের দুর্বলতাকেই ইঙ্গিত করছি। এগুলো আরো কঠোর হস্তে দমন করতে হবে। জনগণের ভোটে রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার অঙ্গীকার করে সিনিয়র নেতারা বলেন, জাতীয় ঐক্য ধরে রাখার মাধ্যমেই অপশক্তির উত্থান প্রতিহত করা হবে। সত্যিকার গণতান্ত্রিক সমাজ, প্রকৃত গণতান্ত্রিক সমাজ, প্রত্যেকেরই কথা বলার অধিকার থাকবে, প্রত্যেকে তার মত প্রকাশ করার অধিকার থাকবে এবং রাজনৈতিক দলগুলো তার মতামত নিয়ে জনগণের কাছে যাবে। জনগণ যাকে বাছাই করবে সে রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করবেন। বিএনপির সিনিয়র নেতারা 25 ডিসেম্বর তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের আয়োজন সফলভাবে সম্পন্ন করতে গণমাধ্যমের সহযোগিতা চান। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা। দিল্লিতে বাংলাদেশের হাই কমিশনারকে হত্যার হুমকিতে বিস্ময় প্রকাশ করেছে ঢাকা। পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, চরমপন্থী হিন্দুদের কূটনৈতিক পাড়ায় ঢুকে বিক্ষোভ কোনোভাবেই স্বাভাবিক ঘটনা নয়। বিক্ষোভকারীদের কূটনৈতিক পাড়ায় প্রবেশের নিরাপত্তা বিঘ্নিত হয়নি দাবি করে ভারতের দেয়া প্রেস নোট প্রত্যাখ্যান করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। দিল্লির সাথে ঢাকার কূটনৈতিক সম্পর্ক প্রয়োজনে কমিয়ে আনার ইঙ্গিত দেন পররাষ্ট্র উপদেষ্টা। এমদাদুল্লাহ বাবু রিপোর্ট। অখণ্ড হিন্দু রাষ্ট্রসেনা ব্যানারে একদল উগ্র হিন্দুবাদী শনিবার ভারতের দিল্লিতে বাংলাদেশ হাউসের মূল ফটকের সামনে বিক্ষোভ করে। এ সময় জামায়াতে ইসলামী বাংলাদেশ এবং প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে স্লোগান দেয় বিক্ষোভকারীরা। নিরাপত্তার চাদরে ঢাকা কূটনীতিক পাড়ায় এমন নজিরবিহীন ঘটনা বাংলাদেশের গণমাধ্যমগুলোয় গুরুত্বের সাথে স্থান পায়। এর প্রেক্ষাপটে রোববার দুপুরে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতি দেয়। এতে দাবি করা হয়, বাংলাদেশ হাই কমিশনের সামনে বিক্ষোভ হলেও নিরাপত্তা বিঘ্নিত হয়নি। এসব বিষয়ে রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হন উপদেষ্টা তৌহিদ হোসেন। ভারতের এই বিবৃতি প্রত্যাখ্যান করেন তিনি। ভারতীয় প্রেস নোটে যে কথা বলা হয়েছে এটা সম্পূর্ণভাবে আমরা প্রত্যাখ্যান করি। বিষয়টি যত সহজভাবে উত্থাপন করা হয়েছে আসলে অত সহজ না। হিন্দু চরমপন্থী সংগঠনের 25 বা 30 জনের একটা দল এত দূর পর্যন্ত আসতে পারবে কেন একটা স্যানিটাইজড এলাকার মধ্যে? তার মানে তাদেরকে আসতে দেওয়া হয়েছে। একই সঙ্গে ময়মনসিংহের ঘটনা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় জানিয়ে তিনি বলেন, দেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত রয়েছে। হিন্দু নাগরিকের হত্যার প্রতিবাদ স্লোগান দিয়ে চলে গেছে তা না, তারা আরো অনেক কিছু বলেছে, সেটা আমরা জানি। একজন বাংলাদেশি নাগরিক নৃশংসভাবে খুন হয়েছে, এটার সাথে মাইনরিটিজের নিরাপত্তাকে একসাথে করে ফেলার কোনো মানে হয় না। ভারতের সঙ্গে চলমান টানাপোড়েনে প্রয়োজনের সম্পর্কের ক্ষেত্র কমিয়ে আনারও ইঙ্গিত দেন তিনি। যদি তেমন পরিবেশ সৃষ্টি হয় তাহলে আমরা সেটা করব। আমরা এখনো ভরসা রাখছি যে ভারত যথাযথ নিরাপত্তার ব্যবস্থা নেবে। এদিকে ময়মনসিংহে দীপু চন্দ্র দাসের নির্মম হত্যার প্রতিবাদ ও সংখ্যালঘুদের সুরক্ষার দাবিতে দিল্লি, কলকাতা, আসাম ও ত্রিপুরা সহ ভারতের বিভিন্ন জায়গায় বিক্ষোভ করছেন দেশটির নাগরিকরা। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা। আইনিভাবে ওসমান হাদির হত্যাকারীদের বিচার এবং শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। ফজরের নামাজের পর শরীফ ওসমান হাদির কবর জিয়ারত শেষে এ কথা বলেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির কবরে শ্রদ্ধা নিবেদন এবং দোয়া মোনাজাত করেন তিনি। এরপর সাধারণ মানুষের ঢল নামে হাদির কবর এক নজর দেখার জন্য। জামিল হাসান শান্তর রিপোর্ট। ন্যায় ইনসাফের পক্ষে এক অপ্রতিরোধ্য কণ্ঠস্বর 24শে জুলাইয়ের অন্যতম আপোষহীন নায়ক শরীফ ওসমান হাদি। বিপ্লবী এই মহাবীর এখন শায়িত আছেন বিদ্রোহী কবি কাজী নজরুলের কবরের পাশে। দাফনের পরদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন কবরস্থানে ওসমান হাদির জন্য দোয়া করতে আসেন অনেকে।
ফজরের নামাজের পর ভোরের আলো ফোটার পর থেকেই সেখানে আসেন তার সহযোদ্ধা সহ সর্বস্তরের মানুষ। ইনসাফের লড়াই কিভাবে করতে হয় বাংলাদেশে 18 কোটি মানুষকে বুঝিয়েছেন। সিলেট থেকে এখন শুধুমাত্র কবর জিয়ারত করার জন্য আসছি। তিনি তো কোনো সিকিউরিটি চান নাই, তিনি বলছে আমাকে মেরে ফেললে আপনি বিচারটা শুধু করবেন। বাচ্চাকে নিয়ে এসেছি, ওকে আমি সবসময় বলি তোমাকে শরীফ ওসমান হাদি হতে হবে, ঘরে বসে থাকলে হবে না, আবরার ফাহাদের মতো কথা বলতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে ফজরের নামাজ আদায়ের পর জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান ওসমান হাদির কবর জিয়ারত করেন। সে সময় ওসমান হাদির রুহের মাগফিরাত কামনা করেন তিনি। জানাজায় বারবার উচ্চারিত হয়েছে, খুনিদেরকে আমরা গ্রেপ্তার হয়েছে, শাস্তি পাচ্ছে, এটা আমরা দেখতে চাই। সরকার এ পর্যন্ত যা করেছেন তাতে জনগণ মোটেই সন্তুষ্ট না। জনগণের দাবি আশা করি প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা মণ্ডলী সেখানে উপস্থিত ছিলেন, তারা জনগণের পালস বুঝতে পেরেছেন। জনগণের পালসের প্রতি সম্মান দেখিয়ে অতি দ্রুত খুনিদেরকে গ্রেপ্তার করতে হবে এবং আইনের আওতায় আনতে হবে। ঢাকার বাইরে থেকেও কবর জিয়ারত করতে আসেন অনেকে, তবে নিরাপত্তার জন্য কাউকেই কবরস্থানের ভেতরে ঢুকতে দেওয়া হয়নি। তাই দূর থেকেই অশ্রুসিক্ত চোখে নির্বাক দাঁড়িয়ে প্রার্থনা করেন প্রিয় বিপ্লবী নেতার জন্য। জামিল হাসান শান্ত, এটিএন বাংলা, ঢাকা। ডাকসু ইনকালাব মঞ্চের আলটিমেটামে পদত্যাগের প্রশ্ন আবারও এড়িয়ে গেলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সন্ধ্যায় আইনশৃঙ্খলা বাহিনী জানায়, ওসমান হাদিকে হত্যার মূল অভিযুক্ত ফয়সাল করিমের অবস্থান এখনও নিশ্চিত হতে পারেনি তারা। ভারতে গেছে কিনা সে তথ্য নেই। এদিকে ধর্ম উপদেষ্টা জানান, ময়মনসিংহে দীপু দাসকে পুড়িয়ে হত্যার ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। ডেইলি স্টার ও প্রথম আলোতে হামলাকারীদের শনাক্তে কাজ চলছে। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। ওসমান হাদিকে প্রকাশ্যে গুলি করবার 10 দিন পার হলেও শুটার ফয়সাল করিমকে ধরতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। ব্যর্থতা নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগে আলটিমেটাম দেয় ডাকসু ও ইনকিলাব মঞ্চ। এ অবস্থায় কি ভাবছেন স্বরাষ্ট্র উপদেষ্টা তা জানতে সচিবালয়ে সকাল থেকেই অপেক্ষা করেন সাংবাদিকরা। সব প্রশ্ন এড়িয়ে তিনি জানান, সন্ধ্যা 5:30টায় সংবাদ সম্মেলনে কথা বলবেন। এতে গুঞ্জন আরও বেড়ে যায়। সম্মেলন কক্ষে অবস্থান করেন সাংবাদিকরা, কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা ও বিশেষ সহকারীর দেখা নেই। ব্রিফিংয়ে আসেন পুলিশ, র্যাব ও বিজিবির কর্মকর্তারা। তারা জানান, এখন পর্যন্ত ফয়সাল করিমের অবস্থান নিশ্চিত হতে পারেননি। মনে হচ্ছে যে ব্যক্তিগত কোনো শত্রু না, এটা কোনো রাজনৈতিক থেকেই হত্যাকাণ্ডটা সংঘটিত, এটা আমাদের প্রাথমিকভাবে ধারণা। এই চাঞ্চল্যকর ঘটনাটা যখন ঘটে তখন আমরা সব লোক আমরা মাঠে অলরেডি ডিপ্লয়মেন্টে গিয়েছি, আমরা চেকপোস্ট স্থাপন করেছি। এটা আপনারা বলতে পারবেন ব্যর্থতা আছে কিনা, আমরা আমাদের কিন্তু সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রেখেছি। আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতার কারণে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি জোরালো হচ্ছে কিনা এমন প্রশ্নের জবাব দেন অতিরিক্ত আইজিপি খন্দকার রফিকুল ইসলাম। এদিকে ধর্ম উপদেষ্টা জানান, ময়মনসিংহের পোশাক কর্মী দীপু দাসকে পুড়িয়ে হত্যার ঘটনায় দায়ীদের আইনের আওতায় আনতে নির্দেশনা দেয়া হয়েছে। যারা এই মানুষটাকে মেরেছে এবং আগুনে পুড়িয়ে দিয়েছে তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য আমি মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়কে অনুরোধ করেছি। ডেইলি স্টার, প্রথম আলো, ছায়ানটে হামলাকারীদের সিসি ক্যামেরার ফুটেজ দেখে শনাক্তে কাজ চলছে বলেও জানান তিনি। প্রথম আলো এবং ডেইলি স্টারে যারা আগুন দিয়েছে, আমি গোয়েন্দা রিপোর্ট থেকে জানতে পেরেছি তাদের কিছু ছবি, তাদের কিছু পরিচয় আমরা ইতিমধ্যে শনাক্ত করেছি। এসব ঘটনা নির্বাচনে প্রভাব ফেলবে না বলে মনে করছেন ধর্ম উপদেষ্টা। আমরা নির্বাচন করতে পারবো। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া 7 আসনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং সদর 6 আসনে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র তুলেছেন স্থানীয় নেতারা। দুপুরে জেলা প্রশাসক এবং জেলা রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে শীর্ষ 2 নেতার মনোনয়নপত্র সংগ্রহ করেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশাহ। এ সময় বিএনপি নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা যায়। মনোনয়নপত্র সংগ্রহের পর বাদশাহ বলেন, দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং
ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে এসব আসন থেকে বিপুল ভোটে নির্বাচিত করা হবে। এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট AK মাহবুবুর রহমান, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম, সাবেক MP গোলাম মোহাম্মদ সিরাজ সহ বিএনপি যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্র দলের নেতারা উপস্থিত ছিলেন। যথাযোগ্য রাষ্ট্রীয় মর্যাদায় সুদানের সন্ত্রাসী হামলায় সেনাবাহিনীর শহীদ 6 বাংলাদেশি শান্তিরক্ষীর দাফন সম্পন্ন হয়েছে। এর আগে তাদের মরদেহ নিজ গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়। এ সময় সেখানে শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়। এর আগে ঢাকা সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদে রাষ্ট্রীয় মর্যাদায় নিহত সেনা সদস্যদের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। গত 13 ডিসেম্বর সুদানের আবেই এলাকায় সন্ত্রাসীদের ড্রোন হামলায় শহীদ হন তারা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কুড়িগ্রামের শহীদ 2 সেনা সদস্য সৈনিক মমিনুল ইসলাম ও শান্তমণ্ডলের মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে আসা হলে পরিবার ও স্বজনদের কান্নায় সেখানে শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়। একই জেলার রাজারহাটের ছাটমাধাইয়ের মণ্ডলপাড়ায় সৈনিক শান্তমণ্ডলের মরদেহ নেওয়া হলে সেখানেও হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। বাদ জোহর জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তাদের দাফন সম্পন্ন হয়। অনেক স্বপ্ন নিয়ে মাত্র 1 মাস 7 দিন আগে শান্তিরক্ষা মিশনে যোগ দিতে দেশ ছাড়েন কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের তারাকান্দি গ্রামের মেসওয়েটার জাহাঙ্গীর আলম। কিন্তু সন্ত্রাসীদের ড্রোন হামলায় শেষ হয়ে গেল সবকিছু। অন্যদিকে রাজবাড়ীর শহীদ শামীম রেজার দাফন সম্পন্ন হয়েছে। বিকেলে জেলার কালুখালী উপজেলার মৃগী ইউনিয়নের হোগলাডাঙ্গি গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। 2017 সালে বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে যোগ দিয়েছিলেন শামীম। যেহেতু দেশের জন্য, জাতির জন্য সে জীবন দান করছে, এটা তার মৃত্যুকে আমরা শহীদ মৃত্যু হিসাবে আমরা গণ্য করি। শহীদ সেনা সদস্য কর্পোরাল মাসুদ রানার মরদেহ গ্রামের বাড়ি নাটোরের লালপুরের বোয়ালিয়াপাড়ায়। সেখানকার সামাজিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হয়। এর আগে ঢাকা থেকে হেলিকপ্টারে লালপুর উপজেলার করিমপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে পৌঁছায় তার কফিনবন্দি মরদেহ। সেখান থেকে নেওয়া হয় গ্রামের বাড়ি বোয়ালিয়াপাড়ায়। এরপর স্থানীয় স্কুল মাঠে গার্ড অব অনার ও জানাজা শেষে তাকে দাফন করা হয়। 2006 সালে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন কর্পোরাল মাসুদ রানা। এছাড়াও গাইবান্ধার পলাশবাড়ির মহদীপুরের ছোট ভগবানপুর গ্রামে সেনাবাহিনীর লন্ড্রি কর্মচারী মোহাম্মদ সবুজ মিয়ার দাফন সম্পন্ন হয়েছে। ফারহিন ইসলাম টুম্পা, ATN বাংলা। এখন দেখবেন সালাম স্টিল ভোটের গাড়ি। নির্বাচিত হলে পরিচ্ছন্ন এলাকা হিসেবে ঢাকা 7 আসনকে গড়ে তোলার অঙ্গীকার করেছেন বিএনপি মনোনীত প্রার্থী হামিদুর রহমান হামিদ। আর জামায়াতের প্রার্থী হাজী এনায়েতুল্লাহ বলেন, সমাজ ও রাষ্ট্রের সুশাসন প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ তার দল। এই আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেতে আলোচনায় আছেন বেশ কয়েকজন হ্যাভিওয়েট নেতা। মিজান শাহজাহানের রিপোর্ট। লালবাগ, কামরাঙ্গীরচর, চকবাজার, বংশাল ও কোতোয়ালি নিয়ে সংসদীয় আসন ঢাকা 7। সামান্য বৃষ্টি হলেই এ এলাকার অধিকাংশ অলিগলি তলিয়ে যায়। লালবাগ থানার সামনে বয়ে যাওয়া এই বুড়িগঙ্গা নদী এখন মরা খাল। নদীটি দখল দূষণের হাত থেকে রক্ষা করা না গেলে মশার বংশবিস্তার ঠেকানো যাবে না। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আমরা ঘুরে বেরিয়েছি ঢাকা 7 আসনের অলিগলি। বিএনপি মনোনীত প্রার্থী হামিদুর রহমান হামিদ বলেন, সব সমস্যার সমাধান করে নিরাপদ ঢাকা 7 গড়ে তোলার স্বপ্ন দেখছেন তিনি। জনগণের ভোটের ব্যাপারে এত আগ্রহ, বিশেষ করে ইয়াং জেনারেশন অনেক আগ্রহ যে ভোট এবার আমরা দিতে পারবো, স্বাধীন মতন ভোট দিতে পারবো, যাকে খুশি তাকে দিতে পারবো। আসনটা যদি আমি সুন্দর করে ঢেলে সাজাতে পারি, আমার মনে হয় খুব ভালো হবে। এই আসনে নিয়মিত সভা সমাবেশ ও জনসংযোগ চালিয়ে যাচ্ছেন বেশ কয়েকজন বিএনপি নেতা। তারা বলেন, দলের চূড়ান্ত মনোনয়ন পর্যন্ত তাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে। এই এলাকার জনগণের সাথে আমার যেহেতু একটি সম্পৃক্ততা আছে, জনগণ আমাকে ভালোবাসে, পছন্দ করে, সেই এলাকায় ইনশাল্লাহ আমরা প্রত্যাশা করি জনগণ আমাকে, দল আমাকে ইনশাল্লাহ অবশ্যই মূল্যায়ন করবে। তারা অবশ্যই আমাদের মতো পরীক্ষিত ত্যাগী কর্মীদেরকে মূল্যায়ন করবে। হামলা মামলা পোরখানে যাকে বলা হয়, যদি আমাদের থেকে একজনকে নমিনেশন দিত, এই সিটটা বিএনপি সিট, ইনশাল্লাহ আমরা বিপুল ভোটে দানের শেষে। আমি শতভাগ আশাবাদী যে আমি মনোনয়ন পাওয়ার যোগ্য। হয়তো বা ভারপ্রাপ্ত চেয়ারম্যান পর্যন্ত আমাদের যেই
আবেদন বা আমাদের যে সিপি সে ঠিকমতো পৌঁছে নাই। জামাতের প্রার্থী হাজী এনায়েতুল্লাহ জানান, ভোটারদের আশানুরূপ সাড়া পাচ্ছেন তিনি। একমাত্র বাংলাদেশ জামাত ইসলাম যদি আগামীতে দেশের দায়িত্ব নেয় তাহলে সবাই সুখে শান্তিতে থাকতে পারবে। ভিন্নমত গণতন্ত্রের সৌন্দর্য বলে মন্তব্য করে প্রার্থীরা বলেন, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে প্রচারণা চালিয়ে যাবেন তারা। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। নরসিংদী ১ আসনে এখন নির্বাচনী আমেজ। দলীয় সভা, মতবিনিময়, উঠান বৈঠকে ব্যস্ত সময় পার করছে প্রার্থীরা। এই আসনে বিএনপির প্রার্থী দলের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, আর জামায়াতে ইসলামের প্রার্থী ইব্রাহিম ভূঁইয়া। এছাড়াও মাঠে রয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী শওকত সরকার। বিস্তারিত ইয়াসিন রানার রিপোর্টে। নরসিংদী সদর মাধবদী নিয়ে গঠিত এই আসনে গড়ে উঠেছে অসংখ্য শিল্প কারখানা। তাই ভোটের সমীকরণে শ্রমিকরা রাখতে পারে বড় ভূমিকা। এছাড়া শিল্পপতি এবং মাধবদীর বাবুরহাটের কাপড় ব্যবসায়ীরাও বদলে দিতে পারে ভোটের হিসেব নিকেশ। যেই সরকারে আগে আসছে অথচ সবাই ক্ষতিগ্রস্ত হয়েছে, কেউই লাভবান না, কিন্তু আশা তো বারবার তারা দিয়েই গেছে, বলে ততটুকু কিন্তু করে না। আমরা দুইটা ব্রিজ চাই, একটা 14 ব্রিজ, একটা আলোকবালি ব্রিজ। জনগণ অধীর আগ্রহ ছিল, সেই দিনটা আসছে। আমরাও আশাবাদী যে খুব একটা ভালো ভোট হবে। তফসিলের পর শোডাউন বন্ধ থাকলেও নানান উপায়ে ভোটারদের কাছে যাচ্ছেন প্রার্থীরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে চালাচ্ছেন প্রচারণা। ভোটারদের আসনের নানা সমস্যা সমাধান করার প্রতিশ্রুতি দিচ্ছেন হাত পাকা প্রতীকের প্রার্থী। ভোটাররা অপেক্ষায় আছে যে এইবার তারা ইসলামের পক্ষে ভোট দিবে। আমরা অনেক দেখছি, এবার ইসলামের পক্ষে আমরা থাকব এবং হাত পাকা মার্কাকে আমরা জয়যুক্ত করব ইনশাআল্লাহ। জামায়াত ইসলামের প্রার্থী ইব্রাহিম ভূঁইয়া তুলে ধরছেন উন্নয়ন পরিকল্পনা। মানুষের মাঠে ময়দানে যখন যাই, একটা কথাই বলে যে এবার ভোট আমরা যদি দিতে পারি, ভোট বিপ্লব হবে, আপনাদের বস্তা সালা দিয়ে নরসিংদীর ভাষায় ভোট নিতে হবে। একটা পরিবর্তন হবে, সেই পরিবর্তনটা ইসলামের পক্ষে হবে, বিশেষ করে দাঁড়িপাল্লার পক্ষে। বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন দলের রাজপথের আন্দোলন সংগ্রামে সক্রিয়। এই আসন থেকে 2005 সালে সংসদ সদস্য ছিলেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য মিলাদ, উঠান বৈঠক ও দলীয় বৈঠক করে ভোটের মাঠ গোছাচ্ছেন তিনি। প্রতিশ্রুতি আমরা দিচ্ছি জনগণকে, আপনার যদি জনগণের ম্যান্ডেট রায় পাই, আমরা যদি দেশ পরিচালনার দায়িত্ব জনগণ আমাদের অর্পণ করে, মানুষের কল্যাণে যে প্রতিশ্রুতি অঙ্গীকার যেটা করেছি, যে ওয়াদা আমরা করেছি, সেগুলো আমাদের যে ইশতেহারের মধ্যে আমরা নিয়ে আসতেছি, এগুলো অবশ্যই এগুলো আমরা বাস্তবায়ন করব। আগামীতে একটি সুন্দর শান্তিপূর্ণ নির্বাচনের প্রত্যাশা এই আসনের ভোটারদের। ইয়াসিন রানা, এটিএন বাংলা, নরসিংদী। সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। দলের সমর্থকদের আন্দোলনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং পিটিআই প্রধান ইমরান খান। তোষাখানার দুর্নীতি মামলায় ইমরান খান এবং তার স্ত্রী বুশরা বিবিকে 17 বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। শনিবার রাজধানী ইসলামাবাদের অ্যাকাউন্টেবিলিটি কোর্টের স্পেশাল জজ শাহরুখ আরজুমান্দ এ রায় ঘোষণা করেন। এরপরই রবিবার তিনি জেল থেকে দলীয় নেতাদের ও মাধ্যমে সমর্থকদের প্রতি আহ্বান জানান। পিটিআইয়ের এই কারাদণ্ডকে রাজনৈতিক প্রতিশোধ হিসেবে মনে করছে। এক সংবাদ সম্মেলনে পিটিআইয়ের জ্যেষ্ঠ নেতা আসাদ কায়সার, পিটিআই মহাসচিব সালমান আকরাম রাজা জানিয়েছেন, যা কিছুই হোক কারো কাছেই কোনো কিছুর জন্য ক্ষমা চাইবে না ইমরান খান। দালাল মুক্ত অভিবাসন, ন্যায্য মজুরি এবং কর্মীদের মানবিক মর্যাদা নিশ্চিতে ইথিক্যাল মাইগ্রেশনের আওতায় ইউরোপের দেশ সার্বিয়াতে কর্মী প্রেরণ করেছে সরকার অনুমোদিত রিক্রুটিং এজেন্সি এশিয়া কন্টিনেন্টাল গ্রুপ। প্রথম ধাপে 11 জন দক্ষ কর্মী পাঠানোর মাধ্যমে দেশে যুব সমাজের বৈধ, নিরাপদ এবং মর্যাদাপূর্ণ কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচিত হল। এ উপলক্ষে উত্তরা দিয়াবাড়িতে প্রতিষ্ঠানটির নিজস্ব ট্রেনিং সেন্টারে প্রশিক্ষণের মাধ্যমে ভবিষ্যতে দক্ষ জনবল রপ্তানির প্রত্যাশা এশিয়া কন্টিনেন্টাল গ্রুপের। এবার খেলার খবর। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এ উইকেট কিপিং যেই করুক না কেন, অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিমের কাছ থেকে শিখতে চান আকবর আলী। আগামী 26 ডিসেম্বর থেকে মাঠে গড়াবে বিপিএল এর 12তম আসর। সেই লক্ষ্যে আগে ভাগে অনুশীলন শুরু করেছে রাজশাহী ওয়ারিয়র্স। দ্বিতীয় দিনের অনুশীলন শেষে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে গণমাধ্যমের মুখোমুখি হয়ে আকবর আলী জানান, ম্যানেজমেন্ট চাইলে কিপিং ছাড়তে রাজি তিনি, তবে মুশফিকুর রহিমের কাছ থেকে যতটা সম্ভব শিখতে চান তিনি।
প্রত্যেকটা টিম যেরকম আপনারা বলছেন যে অর্গানাইজ ওয়েতে চলার চেষ্টা করছে সবাই, তো ওইভাবেই আমিও ফিল করছি যে খুবই প্রফেশনালিজম আমরা মেনটেন করার চেষ্টা করছি। আমাদেরও অবশ্যই একদম শেষ পর্যন্ত খেলার ইচ্ছা আছে, বাট প্ল্যান ওয়াইজ যদি বলেন আমি শিওর যে টিম ম্যানেজমেন্ট আমাদেরকে যে মেসেজটা দিয়েছে যে আমরা ফেজ বাই ফেজ বা ম্যাচ বাই ম্যাচ এগোতে চাই। অবশ্যই প্রথমে আমরা সিলেটে যেহেতু খেলা আছে, তো আমরা স্পেশালি প্রথম 2টা ম্যাচ নিয়েই প্রথমে আমাদের পরিকল্পনা সাজানোর চেষ্টা করছি। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরও একবার। নির্বাচন বিঘ্ন হয় এমন কোনো কর্মকাণ্ড সহ্য করা হবে না, ইসি সানাউল্লাহ। সুষ্ঠু ভোট আয়োজনে সশস্ত্র বাহিনী পুরোপুরি প্রস্তুত, ইসির সাথে 3 বাহিনী প্রধানের বৈঠক। সামনে অনেক কঠিন সময় অপেক্ষা করছে, বগুড়ায় ডিজিটাল স্মৃতিস্তম্ভের উদ্বোধন অনুষ্ঠানে তারেক রহমান। দেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান। গণমাধ্যমে হামলা, বহির্বিশ্বে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে। সালাউদ্দিন আহমদ। সংবাদ মাধ্যমের স্বাধীনতা না থাকলে দেশের অস্তিত্ব বিপন্ন হবে, সিনিয়র সাংবাদিকদের অভিমত। দিল্লিতে বাংলাদেশের হাই কমিশনকে হত্যার হুমকিতে বিস্ময় প্রকাশ ঢাকার। দেশটি যথাযথ ব্যবস্থা নেবে আশা পররাষ্ট্র উপদেষ্টার। ভারতের বক্তব্য পুরোপুরি প্রত্যাখ্যান। এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শহীদ ওসমান হাদির কবরকে ঘিরে সর্বসাধারণের শ্রদ্ধা। দ্রুত খুনিদের গ্রেফতারের দাবি জামায়াত আমিরের। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN বাংলা নিউজ। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই।